সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম জামাত এমপি, তাকে নিয়ে যে ঘটনা, রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় যে তীব্র আলোচনা, এটার কয়েকটা দিক আলোচনা করেছি। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, নাগরিকের মৌলিক অধিকার, প্রাইভেসি লঙ্ঘনের বিষয়, রাইট টু প্রাইভেসির ভায়োলেশন। এটা অত্যন্ত স্পর্শকাতর। এই ভিডিও ছড়ানো ভয়াবহ অন্যায় এবং জামাতকে আমরা রেকমেন্ড করেছি যে তিনি জামাতের রোকন থাকার যোগ্যতা হারিয়েছেন, কিন্তু তিনি এমপি হিসেবে আছেন এবং থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, কিন্তু এটা নিয়ে রাজনীতি আছে, এগুলো নিয়ে গোয়েন্দা সংস্থার খেলা আছে। এই পার্সপেক্টিভে এখন আলোচনা করবে এবং জামাত সামনে এ ধরনের ঘটনায় আরো বিপদে পড়বে, আরো বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। শুধু জামাত না, যে কোনো আলেম ওলামা ইসলামপন্থী এদেরকে নিয়ে ঘটবে। দর্শক, এই যে গত 1 মাস আগে শিবির নেতা জিসানকে নিয়ে একটা ঘটনা ঘটলো, সেই জিসানের ঘটনার রহস্য কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে আছে, যে কি ঘটেছে। সর্বশেষ আদালতে আমরা দেখেছি যে কিভাবে জিসানকে গোপনীয়তার সাথে আদালতে উঠানোর চেষ্টা, আরো অনেক কিছুই আমরা দেখেছি, যার রহস্য এখনো অজানা। আর গাজী নজরুল ইসলামের এই বিষয়টার অবশ্যই যে প্রশ্নটা আমাদের সামনে আনতে হবে এবং এর পেছনে কি রাজনীতি থাকতে পারে। ভিডিওটা করলো কে? গাজী নজরুল ইসলামের দাবি মতে সিসিটিভি লাগায় ড্রাইভার রুমের মধ্যে এবং 10 লাখ টাকা চাঁদা দাবি করে, আর চাঁদা না দেয় ভিডিও ভাইরাল হয়। এখানেই রাজনীতি। তো এই জন্য প্রথম যে দাবিটা, যেটা আগে করেছি, যে এই ড্রাইভারকে বা যে লাগিয়েছে বা রাষ্ট্র তদন্ত করে এই ভিডিও যিনি করেছেন এবং ছড়িয়েছেন তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং গাজী নজরুল ইসলামকে এমপি হিসেবে তার ক্ষমতার প্রয়োগ করে গ্রেপ্তার করাতে হবে। আলোচনার টেবিল ঘুরিয়ে দিতে হবে। আমাদের মৌলিক অধিকারের জায়গায়, প্রাইভেসির জায়গায় রাষ্ট্রকে কাজ করতে হবে। আর জামাত তার রোকন পদে স্থগিত করবে, এটা ভিন্ন আলোচনা। এখন এই জায়গায় রাজনীতিটা কি? আচ্ছা, ড্রাইভার সিসিটিভি ফুটেজ লাগায়, এটা এমপি জানেন না? ভেরি সিম্পল কোশ্চেন। ড্রাইভার সিসিটিভি ফুটেজ লাগালে এমপি জানবেন না কেন? এর মানে গোপন ক্যামেরা। এটা স্বাভাবিক যে সিসিটিভি ফুটেজ যেটা আমরা দেখি নিয়ন্ত্রণ থাকে, ওরকম কিছু না, গোপন ক্যামেরা। যেহেতু তিনি জানতেন না, আর রুমের মধ্যে ক্যামেরা লাগানো এটা ভয়াবহ অন্যায়, ব্যক্তিগত রুমের মধ্যে। তো সেখানে রাজনীতিটা কি? আসেন দেখেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানবিক দুর্বলতা আছে, যে কোনো নেতারই আছে, করতে পারেন। আল্লাহ তাকে ক্ষমা করুক, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন, হেদায়েত করুক, আমরা সেই দোয়া করি। কিন্তু শয়তানের অসহসা, মানবিক দুর্বলতা আছে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যে কারোর মধ্যে আছে। তবে আমার দুঃখ হয় জামাতের কিছু গান্ডুদের জন্য। আমি মাঝে মাঝে জামাত নেতাদের সমালোচনা করি, ভুল ত্রুটি যারা যাতে না করতে পারে, যেহেতু তারা যাতে আমাদের একটা চাপের মধ্যে থাকে, সবসময় সজাগ সতর্ক থাকে, এই জন্য মাঝে মাঝে কিছু কঠোর কথা বলি। কিন্তু সিন্ডিকেট বাজ এবং রাজাকারী চেতনায় বিশ্বাসী এয়ানত চোর জামাতের একটা অংশ আমাদেরকে গালি দেন, কারণ তাদের এই সব আকামের বিরুদ্ধে আমরা বলি। এই কারণে তারা আমাদেরকে বলেন সংগঠনের জন্য ক্ষতিকর, কেন? যে এরা সমালোচনা করে। আবার কেউ কেউ বলেন যে আমরা জামাতের ইমেজ নষ্ট করছি। না রে ভাই, আপনি বুঝতে পারছেন, আপনার জ্ঞান নাই, আপনি মূর্খ টাইপের, আপনি অন্ধভক্ত, আপনি জ্ঞানহীন। আমরা জামাতের ভালোর জন্য, মান সম্মান ইমেজ রক্ষার জন্য সমালোচনা করি। আমি বলেছি যে এরকম ঘটনা, দুর্বলতা আছে জামাতের মধ্যে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এটা থাকা উচিত না। কেন থাকবে না? এই যে ভাইরাল হয়ে ভয়ও থাকবে না, আল্লাহর ভয় তো আছেই, কিন্তু এর সাথে আমাদের ভয় থাকবে। আমরা সমালোচনা করি, আমরা সবসময় তাদের উপর নজর রাখি, একটু এদিক ওদিক হলে সমালোচনা করি। এই যে আমাদের সমালোচনা অধিকার, তাদের মুরিদরা, এই এয়ানতচোরদের মুরিদরা আমাদেরকে গালি দিয়ে থামিয়ে দিতে চান, যাতে তারা নির্বিঘ্নে এয়ানত চুরি করতে পারে। কিন্তু না ভাই, এটা করবেন না। আমরা সমালোচনা করে সংগঠনকে পরিশুদ্ধ রাখতে চাই, এরকম ত্রুটি বিচ্যুতি যাতে না হয়, সেই জায়গাটা আমরা একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে, একটা জবাবদিহিতার মধ্যে এবং একটা ডেটারেন্সের মধ্যে রাখতে চাই। আমাদের ভয়ে অনেকেই ভুলভাল কাজ করেন না, যে এটা করতে গেলে তো সমালোচনা হবে সোশ্যাল মিডিয়ায়, আর ফেসবুকের সমালোচনায় কারো জীবন তামাতামা করে দেয়া যায়। আর আমাদের এই সমালোচনা যারা থামিয়ে দিতে চান, তারা জামাত ইসলামীর শত্রু এবং তারা এয়ানত চুরির দুর্বিসন্ধি তাদের আছে, এটা আমার কাছে প্রমাণিত। যারাই গালি দেন প্রত্যেকের এই ধরনের দুর্বলতা আছে।
টাকা মেরে খাওয়া, এদিক ওদিক ধানাই ফানাই করা, এবং জবাবদিহিতার স্বচ্ছতার অভাব আছে। আর আমরা যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় কথা, অনেকে বলেন যে গোপন কথা বলেন, ইমেজ নষ্ট করেন। গোপন কথা না ভাই, আপনার জবাবদিহিতার কথা বলি, আপনি যাতে চুরি না করতে পারেন সেই কথা বলি। কিন্তু জামাতের যারা ভালো চায় তারা ঠিকই আমাদের এই সমালোচনাকে উৎসাহিত করেন। জামাতের হাই কমান্ডের বেশিরভাগ লোক আমাদেরকে উৎসাহিত করেন, দেখলে জড়িয়ে ধরেন। জামাতের নির্বাহী পরিষদ সদস্যরা আমাদেরকে এনকারেজ করেন। অনেকে বলেন সমালোচনা করবেন, চালিয়ে যান। কিন্তু এক শ্রেণীর গান্ডু আমাদেরকে গালি দেন। তা যারা গালি দেয়, এখন দেখেন যে কি ঘটছে চারদিকে, খেয়াল রাখেন। আসল কথাটা আসি, রাজনীতিটা। রাজনীতি হচ্ছে, দেখেন, দুর্বলতা থাকে। এই যে গোয়েন্দা সংস্থা যাদেরকে ফাঁসায়, যেমন আল্লামা মামুনুল হককে আওয়ামী লীগের সরকার এবং গোয়েন্দা সংস্থা যে ফাঁসিয়েছে, আল্লামা মামুনুল হক নারায়ণগঞ্জে না গেলে তো আর ফাঁসাতে পারতো না, গেছে বলে ফাঁসিয়েছে। অবশ্যই জান্নাতারা ঝর্ণা আল্লামা মামুনুল হকের বৈধ স্ত্রী, কোনো সন্দেহ নেই। কিন্তু বৈধ স্ত্রীকে নিয়েই, বৈধ স্ত্রীটা গোপন, এটা হচ্ছে সমস্যা। সেই গোপন বৈধ স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে গেছে বলে ফাঁসিয়েছে, নইলে তার ফাঁসাতে পারতেন না। এখন গাজী নজরুল ইসলাম, তার এরকম একটা গোপন দ্বিতীয় বিবাহ বা একটা ভেজালের কিছু আছে বলে এই বিপদটা ঘটেছে। এটা না থাকলে তো আর ঘটতো না। তা গোয়েন্দা সংস্থা কি করে? যেমন শিবির নেতা জিসানের ক্ষেত্রে যেটা আমরা ব্যাখ্যা দিয়েছি, তার একটা প্রেমের সম্পর্ক ছিল বলে ওইটাকে কেন্দ্র করে তাকে ফাঁসাতে পেরেছে। তার প্রেমের সম্পর্কটা না থাকলে তো আর ফাঁসাতে পারতো না। কিন্তু এটা অন্যায়, এই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এইভাবে ফাঁসানো, এটা অন্যায়। কিন্তু এই অন্যায়টা গোয়েন্দা সংস্থা করে, এবং জামাতের বিরুদ্ধে, জামাতকে ডিমোরালাইজ করতে, যেহেতু আগামীতে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, জামাতকে ডিমোরালাইজ করতে, জামাতের কারো বা শিবিরের কারো যদি এরকম দুর্বলতা থাকে, ওইটাকে 1 মাস পর পর এক একজনকে ফাঁসাবে গোয়েন্দা সংস্থা। যেমন ওই যে ড্রাইভার, ওই ড্রাইভার, এরকম আরো অনেকে ড্রাইভার, পিএস, অনেক কিছু আছে, তাকে নিয়ে গোয়েন্দা সংস্থা খেলছে, বা কোনো না কোনো ভাবে এটা 1 কান 2 কান জানাজানি হয়েছে। সাতক্ষীরা যেহেতু জামাতের ভিত্তি, গোয়েন্দা সংস্থা এই ড্রাইভারের মাধ্যমে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে, অথবা এখনো দেখবেন যে এটা নিয়ে কলকাঠি নাড়ছে। তো এইভাবে জামাতের বা ইসলামপন্থীদের কারো দুর্বলতা থাকলে, অথচ এই ধরনের ঘটনা অন্যান্য রাজনীতিবিদদের ক্ষেত্রে, এমপি মন্ত্রীর ক্ষেত্রে দুধ ভাত, আরো কত অন্যায় তারা করে, কিছুই হয় না। এমনকি এনসিপির নেতা, এই লাগাতে চাওয়া এক নেতা, মনে আছে? ওগুলো সব ধামাচাপা হয়ে গেছে, এখন তিনি হিট নেতা। কিন্তু ইসলামপন্থী কারো চুন থেকে পান খসলে এটা নিয়ে গোয়েন্দা সংস্থা খেলবে। কোনো দুর্বলতা থাকলে, একটু এদিক ওদিক হলে, এটা মিডিয়া আসবে, তোলপাড় তৈরি হবে। তাদের পেছনে গোয়েন্দা সংস্থা লেগে আছে। বিশেষ করে যেসব জায়গায় জামাত শক্তিশালী, জামাতকে ডিমোরালাইজ করতে এরকম অনেক খেলা পর্দার অন্তরালে সামনে চলবে। এই জন্য জামাতকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং আমাদের সমালোচনা জারি রাখতে হবে যে কোনো দুর্বলতা তাদের মধ্যে থাকতে পারবে না। সাংগঠনিকভাবে জামাত জিরো টলারেন্স, এটা ঠিক আছে, কিন্তু এই দুর্বলতাগুলো থাকতে পারবে না। কারণ আপনাদের দুর্বলতা নিয়েই গোয়েন্দা সংস্থা খেলবে, এবং খেলছে। এবং এই যে গাজী নজরুল ইসলাম, তার মান সম্মান, তার জনপ্রিয়তা, তিনি যেন আর কোনোদিন এমপি না হতে পারেন, এই সব আয়োজন গোয়েন্দা সংস্থা এটা নিয়ে করবে, এবং সরকার তাল দিবে। সরকার যদি এটা তাল না দেয়, তাহলে অবশ্যই সরকার সেই ড্রাইভারকে গ্রেপ্তার করে, এবং যারা ভিডিও ছড়িয়েছে, মৌলিকভাবে প্রথম যিনি আপলোড দিয়েছেন, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু এটা করবে না। কেন করবে না? এইভাবেই চরিত্র হনন বা বিতর্কিত করা, এটাই একটা খেলা। রাজনীতিতে এগুলো চলে, গোয়েন্দা সংস্থা এই কাজগুলো করে, ক্ষমতাসীনরা এই কাজগুলো করান।